আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব মেধা পাচারকে মেধা প্রবাহে রূপান্তরের পরিকল্পনা সরকারের এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আমাদের সাথে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর পারভেজ করিম আব্বাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভূ রাজনীতি বিশ্লেষক, এবং আমার ডান পাশে রয়েছেন মিজানুর রহমান, সামাজিক শিক্ষা ও অর্থনীতি উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা যে আজকে শিরোনামটি ঠিক করেছি মেধা পাচারকে মেধা প্রবাহে রূপান্তরের পরিকল্পনা সরকারের, এবং সেই সাথে আমরা দেখলাম যে বাজেট ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই, এবং বাজেটে বেশ ভালো বরাদ্দই দেওয়া হয়েছে। এবং একই সাথে গতকালকে আবার আমরা দেখলাম যে দেশের উচ্চ মাধ্যমিক স্তরকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর সমান তুলনা করা হয়। সংসদে এ কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একদিকে যে সরকার মেধার সর্বোচ্চ ব্যবহারের দিকে নজর দিতে চাচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর দশা, আবার 2026-27 অর্থ বছরের বাজেটে যে শিক্ষা খাত নিয়ে যে বরাদ্দ, সবকিছু মিলিয়ে শিক্ষা ও মেধার সমন্বয় ঘটানোর জন্য আসলে কোন দিক থেকে শুরু করা জরুরি বলে আপনি মনে করেন ডক্টর পারভেজ করিম আব্বাসী? আচ্ছা, প্রথমত আমি বলি যে নাম্বার ওয়ান, যে শিক্ষার বিষয় যেটা আছে, আমাদের দেশে শিক্ষার অবস্থা অবশ্যই আমি বলবো যে সন্তোষজনক নয়। কেন সন্তোষজনক নয়, এটা 101টা কারণ আছে, কিন্তু প্রথমত হচ্ছে গরিব দেশ, উন্নয়নশীল দেশ, এবং আমাদের অতটা সম্পদে অপ্রতুলতা আছে। এবং তারপরেও বহু বছরের পরে প্রথম বোধহয় আমাদের এই জিডিপির 2% হচ্ছে আমাদেরকে বাজেটে হচ্ছে শিক্ষা খাতে অ্যালোকেট করা হচ্ছে। এবং শিক্ষা খাত শুধু শিক্ষা খাত না, এর মধ্যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, তারপরে এখানে টেকনিক্যাল, এখানে ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। তো এইগুলোর এই 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 এবং এটাতে হচ্ছে ক্রনিক যেটাকে বলা হয় হচ্ছে আন্ডার স্টাফিং এবং হচ্ছে আন্ডার ফান্ডিং আছে। তো একদিনে তো শিক্ষার অবস্থা ভালো হয় না। এবং অবশ্যই আমাদের এখানে যেটা আমরা যেটাকে বলি হচ্ছে যে গবেষণার জন্য বা R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আমাদের এখানে ফান্ডসগুলো এখানে হচ্ছে যে এখানে অ্যালোকেট করা হয় না পর্যাপ্ত পরিমাণে। এটি হচ্ছে একটি। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক সরকার বা প্রত্যেকটি সরকার বলবো, তারাও হচ্ছে কি নানান ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। কিছু ভালো হয়েছে, কিছু হয়তো বা এখানে হচ্ছে ফ্লাই বাই নাইট, যে বিদেশি এক্সপার্ট বা এখানে আমাদের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি অনেক প্রফেসরস আছেন, তাদের অ্যাডভাইস নেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে যে এটা ওদের যে ইমপ্লিমেন্টেশন এটা সাংঘর্ষিক হয়েছে। আমরা তো এখনও দেখছি যে আমাদের প্রাইমারি স্কুল টিচারদের এমপ্লয়মেন্ট নিয়ে আমাদের এখনও একটা লং স্ট্যান্ডিং একটা দীর্ঘসূত্রতার সমস্যা আছে। এবং তারপর তো কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে প্রশ্ন থাকেই। এখন এগুলো তো আমরা আগে থেকেই জানি। এবং অবশ্যই আমরা বলবো যে আমাদের যে কোনো যদি একটা শিক্ষা যদি আন্তর্জাতিক মানে যদি আপনি এখানে প্রতিযোগিতামূলক হতে চাই বা কম্পিটিটিভ হতে হয়, তাহলে স্টেমে ইনভেস্ট করতে হয়। যে স্টেমটা মানেটা কি, আমাদের হচ্ছে সায়েন্স, টেকনোলজি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, এবং তার সাথে সাথে মেডিসিন। তো আমাদের স্টেমের এখানে কিন্তু আপনি এখানে কিন্তু ওই রকমভাবে কিন্তু আমাদের গ্র্যাজুয়েটগুলো বার হয় না। এটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতো, কেন ওগুলো চাহিদা না থাকলে আপনার এখানে ইনভেস্ট করবেন কিভাবে। এবং এখান থেকে আসে ব্রেন ড্রেনের বিষয়টা। ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন যেটা আছে, মেধা পাচার যেটা আছে এবং মেধা প্রবাহটা, আমি প্রথমেই বলবো যে আমাদের যে এবার যে সরকার আছে, বিএনপি সরকার, এই বাজেটে এই উদ্যোগটা আমি বলবো প্রশংসনীয়। কেন ব্রেন ড্রেনটা এখানে হচ্ছে যে অনেক এটা হচ্ছে এটা এন্ডেমিক একটা আমাদের এখানে একটা ক্রাইসিস। এবং আপনি যদি 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত দেখেন, তাহলে আপনি যদি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং ধরেন বা IOM যেটা আছে, এইগুলো যদি তথ্য দিয়ে আপনি যদি কোলেক্ট করেন, রাফলি ধরবেন যে 3.5 লাখ থেকে 4.5 লাখ হচ্ছে উচ্চ শিক্ষিত পেশাজীবী কিন্তু দেশ ছেড়ে পার্মানেন্টলি বিদেশে চলে গেছেন। তার সাথে আপনি যদি আবার ছাত্রদের ধরেন, তাহলে মোট 6.5 লাখ থেকে 7.5 লাখ লোক হচ্ছে এই দেশের স্বাধীনতা থেকে কিন্তু হচ্ছে ওরা দেশ থেকে ছেড়ে গেছে, স্থানান্তর হয়েছে, এবং এটাকে আমরা হচ্ছে ব্রেন ড্রেন বলছি। তো এই পরিপ্রেক্ষিতে আমরা যে সরকার যে এখানে হচ্ছে বেশ কয়েকটা স্টেপ নিয়েছে, যেমন হচ্ছে যদি আমরা সবাই জানি এটা, যে একটা হচ্ছে যে আমাদের বিদেশি যে আমাদের ডায়াসপোরা আছে বা প্রবাসী বাংলাদেশি যে শিক্ষক যারা আছেন, তাদেরকে হচ্ছে যে আমাদের স্থানীয় শিক্ষা কর্মকাণ্ডের সাথে এবং গবেষণার সাথে যুক্ত করার জন্য একটা উদ্যোগ একটা। 2 হচ্ছে ছাত্রদেরকে হচ্ছে যে
তৃতীয় একটি ভাষা এখানে এখানে আয়ত্ত করার জন্য 10 লাখ টাকার পর্যন্ত যে লোন দেওয়া এবং ন্যাশনাল কারিকুলামের যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে এটা কম্পালসারি করার যে চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে হচ্ছে আপনি বৈশ্বিক স্টেজে যে আপনি যদি এখানে প্রতিযোগিতামূলক হন বা গ্লোবালি কম্পিটিটিভ হন, বা 3 নম্বর যেটা হচ্ছে যে প্রবাসী কার্ড ধরে যে আপনার যে এই এক্সপ্যাট ম্যাপিং আছে, যে আমাদের দেশের নাগরিকরা কোন জায়গায় কোথায় আছে, কতটুকু কোন জায়গায় চাকরি করছে, ব্যবসা করছে, এই এবং প্রবাসী কার্ড দিয়ে এটাকে আইডেন্টিফাই বা ডিজিটাল ট্র্যাকিংটা করা এবং কিউআর কোডের ইউজ করা, এবং 4 নম্বর হচ্ছে হাইটেক যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এগুলো সেট আপ করার জন্য যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে প্রশংসনীয় উদ্যোগ। এবং আমরা দেখেছি যে ভারতেও এখানে ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার, এটা প্রাইম মিনিস্টার মোদির আমলে বিজেপিতে এখানে এস্টাবলিশ করা হচ্ছে, যেখানে 5 কোটি রুপিজের মতো এখানে গ্রান্ট দেওয়া হয় বিদেশি এখানে স্কলারদের রিসার্চ ইনিশিয়েটিভ করার জন্য। এবং চায়নাতে হচ্ছে অত্যন্ত সাকসেসফুল চিমিং এই প্রোগ্রাম আছে, যেখানে বিদেশি স্কলার বা এক্সপার্টদেরকে দিয়ে একসাথে জয়েন্ট কোলাবোরেশন রিসার্চ করা হয়। এবং মালয়েশিয়াতেও আছে ভিজিটিং স্কলার্স প্রোগ্রাম। এবং আপনার মনে আছে নাকি না, সাদ্দাম হোসেনের ইরাকেও কিন্তু হচ্ছে ইরাকি যে এখানে হচ্ছে আপনার প্রফেশনালস যারা ছিল বিদেশে, তাদেরকে বেশ উঁচু দামে বা বেশ উঁচু মজুরিতে তাদেরকে দেশে নিয়ে আসা হয়েছিল। তো এই সবগুলোই হচ্ছে যে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার যে এত বড় যে একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট করা হয়েছে, এবং আবার শোনা যাচ্ছে এডুকেশন বাজেট 2% পর্যন্ত করা হয়েছে, তারপর 5% জিডিপি পর্যন্ত র্যাম্প আপ করা হবে। অন পেপার দিস ইজ অল নাইস, কিন্তু অ্যান্ড ইটস অলসো মানে আমি বলবো প্রেজ ওয়ার্থি। প্রবলেমটা থাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমি আসবো এই জায়গাটায় আসবো পারভেজ করিম আব্বাসী। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, যেহেতু আপনার গবেষণার জায়গাটাই হচ্ছে সামাজিক শিক্ষা ও অর্থনীতি বিষয়, এবং আপনি শুনছিলেন যে পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে যেই শিক্ষা খাতে যে হচ্ছে বরাদ্দ রয়েছে তা মোট জিডিপি প্রায় 2%, এবং তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টি উনি বললেন। তারপরে ডিজিটাল যে অন্তর্ভুক্তি রয়েছে সেই বিষয়টিও চলে এসেছে। শিক্ষার্থীদের আবার ঋণের কথাটিও বলা হয়েছে এখানে। আবার দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে যেটা বলা হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এটি আসলে আপনার দৃষ্টিতে কতটুকু যৌক্তিক মনে হয় এবং কতটুকু বাস্তবসম্মত মনে হচ্ছে? আসলে আমাদের সাধারণ জনগণ, আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু এখনো বাজেট কাকে বলা হয় বোঝে না। বাজেটের অন্তর্নিহিত রূপটা এখনো সাধারণ মানুষ তো বটেই, আমাদের এখনো শহরে মানুষরাও অনেক সময় বোঝে না। কারণ দেখেন, একটা বাজেট আমাদের দেশে, এটা দেশ সৃষ্টির পর থেকেই প্রতিটা দেশেই বাজেট হয়। বাজেট মানে আমার কতটুকু খরচ করব, এবং এই খরচের টাকাটা কোত্থেকে আসবে, সোর্সগুলো সেটাও বলা থাকে। দেখেন, আমাদের প্রথম কথা হলো যে আমরা যেই প্রসঙ্গে আজকে কথা বলতে এসেছি, বিশেষ করে আমি এবং আমরা দুইজন আমার সহবক্তা, আমরা এসেছি যে আমাদের ব্রেনটা কিভাবে ড্রেন হয়ে যাচ্ছে, তাই না? তো যার কারণে আমাদের এই ড্রেন ঠেকাতে গেলে আসলে অনেক ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হবে সরকারকে। এর বিকল্প কিছু নেই। কোনো দেশ, দেখেন আমি এর আগেও আপনাকে বলেছি যে এই 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 সারা বিশ্বে আমাদের মতো যারা দেশ ছিল আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে, 55 বছর আগে, একই ধারার যে দেশগুলো, সেখান থেকে কিন্তু অনেক দেশ এখন ডেভেলপ কান্ট্রি শুধু না, তারা কিন্তু এখন একটা কি বলবো, আমি যেটা বলি যে তারা এখন উদাহরণ সৃষ্টি করে ফেলেছে শিক্ষা খাতে, এবং তার উপরে বেস করে তাদের উন্নয়ন, তাদের বার্ষিক বাজেট, তাদের মানে সমগ্র চিত্র সব কিছুই কিন্তু ফুটে উঠেছে ওই সুদূর প্রসারী শিক্ষা নীতির জন্যে। সেটাও আমি উল্লেখ করেছিলাম গত আলোচনায় যে ফিনল্যান্ড, সিঙ্গাপুর এবং চায়না, জাপান, তারা কিন্তু মানে দারুণভাবে তাদের বাজেটকে সাজিয়েছিল শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য, এবং তার ভিতরে কি ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে তারা প্রাধান্য দিয়েছিল, এবং তারা ডিসক্রিপটিভ এডুকেশন থেকে বের হয়ে যাচ্ছিল। এবং আমরা কিন্তু খেয়াল করছি আমাদের দেশ কিন্তু তার উল্টো পথে চলছে।
আমরা এখনো কিন্তু গবেষণার কথা বলছি, এখনো আমরা কিন্তু ডিসক্রিপটিভ এডুকেশনের কথা বলছি। আমি আপনাকে বলি যে গবেষণা করব, অবশ্যই গবেষণা দরকার আছে, কিন্তু আমরা স্পেসিফিকলিভাবে বলতে পারছি না যে কিসের উপরে গবেষণা করব। আমার যুগোপযোগী কিনা আমার গবেষণা, যেই গবেষণা মানে এক্সিস্টেন্ট, প্রচুর গবেষণা আছে পৃথিবীতে, আমরা সেই এক্সিস্টেন্ট গবেষণা নিয়েই যদি বসে থাকি তাহলে হবে না। আমাদের এখন বর্তমান যুগটা চলতেছে কি এর উপরে, এখন যুগটা চলতেছে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে। আমরা তার সাথে এবং আপনাকে আর একটা জিনিস মানে টেকনোলজি, যে যত টেকনোলজিক্যালি মানে সাউন্ড, সেই দেশটা তত এগিয়ে যাচ্ছে। তো আমাদের দুঃখের বিষয় কি জানেন, আমাদের গত 55 বছরে আমাদের এখন পর্যন্ত একটা রোল মডেল কান্ট্রি আমরা তৈরি করতে পারিনি। প্রতিটা দেশের উন্নয়নের পিছনে কিন্তু একটা রোল মডেল থাকে। আমি সবসময় বলি, দেখো আমাদের মতো দরিদ্র গরিব দেশে আমরা আর্কিটেক্ট বিজ্ঞানী পয়দা আমরা করতে পারবো না, এটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। রাদার আমাদের তৈরি করতে হবে এখন রোল মডেল কান্ট্রি, যেই কান্ট্রিদেরকে আমরা জাস্ট ফলো করব। তারা কিভাবে মানে কি বলবো, তাদের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করছে, তাদের জনগণকে, তাদের সিটিজেনকে কিভাবে মানে সায়েন্টিস্ট বানাচ্ছে, তাদের জনগণকে কিভাবে ভবিষ্যতের গবেষক বানাচ্ছে। এই যে তাদের যে সিস্টেমটা এবং তাদের যে মানে কি বলবো প্রসেসটা, আমরা তাদের সাথে তো একটা বাইল্যাটারাল একটা করতে পারি, আমরা এমও করতে পারি, আমরা নানান ধরনের কি বলবো যে বাইল্যাটারাল আমরা বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো আমি শিওর, মিজানুর রহমান আপনি নিজেও তো কাজ করেছেন, গবেষণারও কাজ করেছেন, আপনি কি দেখতে পেরেছেন যে গত কয়েক দশকে যদি আমরা তুলনা করতে যাই তাহলে আসলে আমাদের দেশে মেধার মূল্যায়নটা আসলে কতটুকু হয়? মেধার মূল্যায়ন তো মানে যদি বলি এটা একদমই মানে চিফ কথা হয়ে যায়, মানে সবাই জানে। আমি আরও ডেপথলি বলতে চাই যে আমাদের মেধার আসলে ওই ধরনের কোনো মূল্যায়ন হয় না আমাদের দেশে। কারণ আছে, কারণটা হলো যে আপনি মেধাকে কিভাবে মূল্যায়ন করবেন, আপনাকে তো একটা মেশিন চেম্বার বসাতে হবে। আপনি যেই চেম্বারে মেশিনটা বসাবেন সেই চেম্বার যদি আপনার না থাকে তাহলে মেশিনটা কিভাবে রান করবে। আমি এই কারণে বলছি যে আমরা আমাদের সৌভাগ্য কি জানেন, আমরা ছোট দেশ হলেও আমাদের অনেক জনগণ, এই জনগণকে যদি আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারতাম, মানে আমি যেটা বলতে চাই, আমরা যদি গার্মেন্টসকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, আমরা যদি পাট শিল্পকে যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, আমরা যদি চামড়া শিল্পকে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে হোয়াই নট আমরা তো মানব সম্পদকেও বিদেশে রপ্তানি করতে পারবো। সেটাকে আমি ড্রেন বলছি না, আমি ড্রেন বলছি সেটাকে। দেখেন, আমি গত 55 বছর, আমার খুব দুঃখ লাগে এখন পর্যন্ত আমাদের দেশে একটা রিক্সার মডেল তৈরি করা হয়নি। আমাদের দেশে বুয়েটের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠান, যেখান থেকে তাদের অ্যালামনাসরা বিভিন্ন দেশে যে তারা মানে কি বলবো একদম এক্সাম্পলারি মানে কি বলবো সায়েন্স তৈরি করে ফেলতেছে, সায়েন্স ইনোভেট করতে পারতেছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে না। কারণ আমরা তাকে সেভাবে আমাদের ডোমেনটা আমরা সাজাইনি, তাদের কোনো ডোমেন, তাদের কোনো এরিয়া, কাজ করার এরিয়া তো আমরা দিতে পারিনি। এখন একটা ছেলে, আপনি একটু চিন্তা করেন, আমার দেশের একজন উচ্চশিক্ষিত ছেলে, সে শিক্ষিত হয়ে তার প্রথম চিন্তা থাকে চাকরি করবে। কিন্তু আমি যদি বলি আমাদের দেশে যে কটা টেকনোলজি বেস ইউনিভার্সিটি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস, তার ভিতরে আমি সরকারি যদি পাবলিক ইউনিভার্সিটি ধরি, আমি বুয়েটকেই প্রথম আনবো। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তাদের তো আসলে ডিপার্টমেন্ট এরিয়া তো অত বেশি এখনো বড় হয়নি। মিজানুর রহমান, বুঝতে পেরেছি, আমি আবারও আসবো আপনার কাছে, তবে তার আগে একটু অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনার কাছেও একই রকম প্রশ্ন করতে চাই। বিশেষ করে হচ্ছে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটু জানতে চাই যে আমাদের দেশে আসলে মেধার মূল্যায়নটা, যেটা মিজানুর রহমান স্যার বললেন যে ওভাবে করা হয় না, কেন, বাধাটা কোথায়, চ্যালেঞ্জগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে আমরা মুখে বলি, কিন্তু এটা বাংলাদেশ এবং অনেকগুলো দেশ আছে মেধাভিত্তিক এখানে সমাজ নয়। কেন এখানে সবচেয়ে কথা হচ্ছে যেটা আমরা বলি যে বিদেশে বলে কানেকশনস, এখানে বলে মামা চাচা। তো আপনি তো দেখলেন যে শেখ হাসিনার সরকার শেষ পর্যন্ত পতন হলো হচ্ছে কোটা সিস্টেমের উপরে, এবং এই কোটা তো নানান ধরনের কোটা আছে। আগে ছিল হচ্ছে যে এক ধরনের কোটা, আর এখন 2024 সালের পরে তো এখন হচ্ছে যে ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, ভিত্তিক এখানে আন্দোলন করলো, তারা তো কোটা চেয়ে বসে। আপনি দেখুন তো এখানে হচ্ছে যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের নামে তো প্রথমে হচ্ছে যে আপনার
আপনার অনেকগুলো চাকরি এখানে আপনার একটা কোটার মধ্যে সিস্টেমে চলে আসে। 2, যেটাকে আমরা সুপারিশ বা এখানে আমাদের মানে উর্দুতে বলে নেপোটিজম বা এখানে সিফারিশ যেটা বলে, এটাতে আছে। 3 হচ্ছে যে আপনার তো সাপ্লাই এবং ডিমান্ড, আপনার সরবরাহ এবং চাহিদার মধ্যে কোনো এখানে সমন্বয়তা নাই। কেননা আপনার যে পাবলিক ইউনিভার্সিটি বলুন বা কিছু অর্থে এখানে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন, ওরা যে এখানে যে কোর্সগুলো করছে এগুলো তো যুগোপযোগী নয়। কেননা আপনি এখন শুধু আপনি ভাই ঠিকই বলেছেন এখানে যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এটা হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, এটা হচ্ছে আপনার রোবোটিক্সের যুগ, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরসের যুগ, এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগ। আমাদেরকে ওই রকম পড়ানোর মতো মানে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি খুব কম জানি, সুতরাং আমার বিশেষ কিছু এখানে বলার নাই, কিন্তু এখানে আমাদের এখানে ওই রকম কোয়ালিফাইড কি আমাদের ডক্টরস বা ইঞ্জিনিয়ার্স বা এরকম একাডেমিক্স বা রিসার্চার্স আছে? 2, তারা যদি বিদেশ থেকে এখানে আসবে তো তারা যে একটা এত বড় এখানে একটা ত্যাগ করে আসে বিদেশে, অবভিয়াসলি বিদেশে উন্নত দেশে বা অ্যাডভান্সিং কান্ট্রিতে এখানে ইকোনমিতে ওদের স্ট্যান্ডার্ড লিভিং হায়ার, ওই রকম কম্পেনসেশন দিয়ে আপনি কি নিয়ে আসতে পারছেন? শুধু বলে দেশের ভালোবাসায় ফেরত আসে, এটা তো হয় না। কেন ব্রেন ড্রেন কেন হয়েছিল? কেননা আমাদের দেশে সুযোগের অভাব ছিল, আমাদের দেশে আইন শৃঙ্খলার অভাব ছিল, আমাদের দেশে এখানে দুর্নীতি ছিল, তার জন্য মানুষ বিদেশে তার ছেলে মেয়ের জন্য বলছে আমি ওখানে দরকার ট্যাক্সিকেও এখানে। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি মেধা পাচারকে মেধা প্রবাহে রূপান্তরের পরিকল্পনা সরকারের। এই পর্যায়ে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে যেহেতু প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ব্রেইন ড্রেনকে কি করে রিভার্স করা যায় এই ব্যাপারে। প্রথমতই হচ্ছে যে আমাকে রুট কজে যেতে হবে। রুট কজ এটা কি? যে আমি দেশ ছেড়ে কেন আমার এখানে উচ্চশিক্ষিত যে এখানে পেশাজীবীরা আছে বা আমাদের বিজ্ঞানী যারা আছে ওরা গেছিল কেন? 1, অর্থনৈতিক সুযোগের অভাব, বিদেশে ভালো সুযোগ পেয়েছিল বলে তারা গেছে। 2, থাকা খাওয়ার আরাম, মানে আমরা যেটা বলি হচ্ছে ইজ অফ লিভিং, ভালো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য গেছে। এবং 3 হচ্ছে নিরাপত্তার জন্য। এখানে আইন শৃঙ্খলার অবস্থার যদি এখানে অবনতি হয়, প্রত্যেক দিন যদি এখানে আপনি সারা বিদেশ সারা দুনিয়া পৃথিবীতে হয়, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আপনি বলবো উন্নত দেশে কিন্তু এখানে আইন শৃঙ্খলার অবস্থা যদি খারাপও হয় খুব সীমিত সময়ের জন্য হয় এবং এটা কিন্তু সুইফট জাস্টিস বা রিট্রিবিউশন আছে। কিন্তু কয়েকদিন আগে তো দেশের বাইরে আমাদের দুজন শিক্ষার্থী খুব মানে কি বলবো এটাকে, আমি তো আবারও বলছি জি আমি বুঝতে পেরেছি, দুইজন যারা এখানে ওদের রুমমেটের সাথে এখানে, কিন্তু ওটাও দেখুন ওটা কিন্তু এখানে যে ওটা ছিল হচ্ছে পার্সোনাল অ্যানিমোসিটি এবং তার হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা কানাডা, যেখানে ভাইও পড়েছেন আমিও পড়েছি, বা ইউরোপ, সব জায়গাতে এখানে আইন শৃঙ্খলার সমস্যা হবে, কিন্তু সার্বিকভাবে কতটুকু নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা আপনি অনুভব করেন এটা একটা। আরেকটি জিনিস হচ্ছে দুর্নীতি। সে আপনি মনে করেন পানির কানেকশন নেন, গ্যাসের কানেকশন নেন, বা আপনি হচ্ছে যে ডাক্তারের সাথে এখানে কিউএ আগে দেখা করতে চান একটা পাবলিক হাসপাতালে, সব জায়গায় যদি আপনাকে টেবিলের তলায় টাকাটা দিতে হয় স্পিড মানি, বা আপনি যে বিদেশি বিনিয়োগকারী যারা আসে তারা বিনিয়োগ করতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বাংলাদেশে, সব জায়গায় ওয়ার্ল্ড ব্যাংক এডিবিতে তামাম রিপোর্টগুলো আসে যে এখানে হচ্ছে ঘুষের এখানে অত্যাচারের জন্য। তো এই অবস্থা, এবং যদি আপনার কর্মসংস্থান না হয়, আপনি টেক ফার্ম খুলতে যাচ্ছেন কিন্তু ওটার মার্কেট এখানে নেই, আপনি এটা রপ্তানি করতে যাবেন কিন্তু হচ্ছে আপনার এখানে আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাস এটার অভাব আছে। তো এইসব সমস্যার জন্যই তো এখানে হচ্ছে এইসব মানুষরা গেছে বিদেশে। তো আগে দেশের হচ্ছে যে, এবং অবশ্য দুটো জিনিস আছে, এক, দেশের কিছুটা জায়গায় অংশে কিন্তু সার্বিক অবস্থা ভালো করতে হবে। চীনে যেমন, এখানে আমি আপনার জাস্ট একটা এক্সাম্পল দেখি, ওখানে যদি এক্সপার্ট থেকে নিয়ে আসা হয় ওদেরকে কিন্তু স্পেশালাইজড জায়গায় রাখা হয়, যেখানে একেবারে ইউএসএ বা আপনার লন্ডনের মতো আপনার সাংহাই বা বেইজিং বা এখানে গুয়াংজুতে ওই রকম ওখানে স্পেশালাইজড জায়গায় যেখানে বিদেশের মতো অ্যাট পার স্ট্যান্ডার্ড দিয়ে হয়। ওদের সবচেয়ে ভালো যে ছাত্রগুলো বিদেশি ইউনিভার্সিটি থেকে আমেরিকা বা কানাডা বা ইউরোপ থেকে যারা গ্র্যাজুয়েট করে, চায়না থেকে এখানে স্কাউট যায় এখানে বিভিন্ন এখানে প্রভিন্স থেকে, ওরা ওখানে কম্পিট করে বলে যে ওইখানে যে সে চাকরিটা যেটা এখানে সেখানে স্যালারি পাবে ওটার ম্যাচিং স্যালারি এখানে ওরা নিয়ে আসবে। তো এইগুলো থেকে হচ্ছে কম্প্রিহেনসিভ জিনিসটা লাগবে। প্রত্যাবর্তনে যে উৎসাহটা দেওয়া দরকার, ব্রেন রিভার যেটাকে আমরা বলছি, যে প্রত্যাবর্তন তারা যে করে আসবে দেশে যে আবার ফিরে আসবে, সেই দিক থেকে মনে হয় সম্ভবত ঘাটতি রয়েছে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই মিজানুর রহমান আপনার সাথে, যে আমি যতদূর জানি যে আপনি নিজেও দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, পিএইচডি ডিগ্রি নিতে যাবেন, আপনি কি ফিরে আসবেন কিনা? প্রশ্নটা এভাবেই শুরু করলাম। আমি আপনাকে বলি,
আমার আমার মতো লোকের কোনো ইস্যু না। আমি নিজেকে এত ব্রিলিয়ান্ট বা ব্রেন বলতে চাই না। আমি ব্রেন বলতে চাই তাদের যে আপনার খেটে খাওয়া মানুষের সন্তান, যারা গ্রাম থেকে ধাপে ধাপে কষ্ট করে তারপরে নানান পরীক্ষার মাধ্যমে যারা ফার্স্ট হয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাদের স্বপ্ন কিন্তু ঢাকা শহরই এনাফ। কিন্তু যখন তাদের হাতে কাজ দেওয়া হচ্ছে না, আমি ধরেন আমি টেকনোলজিতে খুব এক্সপার্ট মানুষ, কিন্তু আমার টেকনোলজি কাজ দেওয়া হলো না, আমাকে দেওয়া হলো ব্যাংকের কাজ। আপনি আমাকে কিভাবে ধরে রাখবেন? আমি তো কাজ পাগল মানুষ, আমি তো টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইনফরমেশন নিয়ে ব্যস্ত আমার ব্রেন, কিন্তু আমার এই ধরনের কোনো ডোমেন বা কাজের এরিয়া পাচ্ছি না। আপনি আমাকে কিভাবে ধরে রাখতে পারবেন? আমি তো কাজ পাগল মানুষ আমার লাইনের। তা আমার লাইনের কাজটা যখন অ্যাভেলেবেল হবে না আমার দেশে, তখন সেই ছেলে কিন্তু এই দেশের ঢাকা শহরে কি দুর্নীতি হচ্ছে, কতটুকু কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, কি ফ্যাসিলিটি আছে না আছে, সেটা তার কাছে মুখ্য বিষয় না। কারণ তিনি মানে তার কাছে ডেভেলপমেন্টের সংজ্ঞা কিন্তু তার গ্রামের চাইতে একটু ভালো হলেই হয়। কারণ তিনি যখন জন্ম হয়, জন্মের পরে যিনি যে পরিবেশ পাইছে, সেই পরিবেশে তো মানে মাটির ঘর, চারদিকে কোনো মতো ইটের দেয়াল, প্লাস্টার করাও না, উপরে টিন। সেখান থেকে একটা ছেলে ঢাকা শহরে, তাকে যদি গুলশানে রাখা হয়, আমার মনে হয় পৃথিবীর কোনো মানে এনভায়রনমেন্টে তাকে আর চিন্তিত হতে হবে না। তার চিন্তার বিষয়টা হলো তিনি তার মানে মেধার কাজের পরিধি পাচ্ছে না। তাকে তার মেধাটা যেই কাজের জন্য আসলে বরাদ্দ থাকা উচিত, যেই কাজে তিনি এক্সপার্ট হয়েছে, সেই কাজ তো আমাদের সরকার বা আমাদের দেশ গত 55 বছর আমাদের মতো গরিব দেশগুলো দিতে পারছে না। ফলে কি হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট এই ব্রেনগুলো চলে যাচ্ছে। আমি সেই ব্রেনদেরকে বলছি যে ড্রেন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো লোককে আমি বলছি না, কারণ উই আর ভেরি ইনহেরিটেন্ট, বিকজ উই আর মানে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্ট অফ ফ্যামিলিস। সো ইউ নো দ্যাট, আমি যদি আমার কথা বলি তাহলে আমি বলবো যে আমার তো থাকার জায়গা আছে, আমার ভালো ইনকাম আছে, আমার কিছু না করলেও চলবে। মানে কি বলবো, যে আমি যদি পুরো প্রেক্ষিতটা বাংলাদেশের পুরো চিত্রের কথা বলি, তাহলে সেই হিসাবে আমি খুব ভালো আছি। তা আমাকে দিয়ে আমি বিচার করছি যেটা বললাম। তো তাদের জন্য কি করতে হবে? আজকে যেসব ইউনিভার্সিটি আমাদের হয়েছে, আমাদের পুরো দেখেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন কিন্তু প্রায় 3.5 লক্ষ স্টুডেন্ট। 3,41,000 হ্যাঁ, তো প্রায় 3.5 লক্ষ অন অ্যান এভারেজ স্টুডেন্ট সংখ্যা। সেখানে পাবলিক ইউনিভার্সিটিতে 40 লক্ষ, এবং ন্যাশনাল নামে একটা ইউনিভার্সিটি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আমি খুব দুঃখজনকভাবে আমি বলতে হয়, সেই ন্যাশনাল ইউনিভার্সিটির 1 কোটি স্টুডেন্ট। চিন্তা করা যায়, এই 1 কোটি স্টুডেন্টকে বাবা তোমার এই ইউনিভার্সিটি ডিগ্রি দেওয়ার দরকার কি? আমি একেবারে মানে কি বলবো, আমি মিডিয়ার সামনেই বলছি, ব্যর্থ কণ্ঠে বলছি এবং খুব দুঃখজনকভাবে ভারাক্রান্ত মন নিয়ে বলছি, এই 1 কোটি এরা ব্রেন না। কিন্তু এদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা যেত নানান ভোকেশনাল এডুকেশন দিয়ে, যেটা কিনা তাদেরকে একটা ট্র্যাক করে দেওয়া হতো। আমার কথা হলো, সবাই ইউনিভার্সিটিতে পড়বে এমন তো কোনো কথা নাই, এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত বিষয় না। আমার কথা হলো যে একদম মানে আমাদের এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করার দায়িত্ব ছিল সরকারের, সেটা কেন করেনি? আমি যদি স্কিলড ম্যান পাওয়ারের কথা বলছেন আপনি, এখানে আসলে সরকার কোন দিক থেকে পিছিয়ে আছে বা সরকারের চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন? চ্যালেঞ্জগুলো আমি যে বললাম, যে কেন ন্যাশনাল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি থাকবে যেখানে কোনো ক্লাস হবে না, কিছু হবে না, কিছু নামে দামে বেনামে কলেজ থাকবে, সেই কলেজ থেকে পড়ে শুনে শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে নেবে। সেখানে কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে এটার কোনো ধরনের তদারকি নাই। অ্যাজ আ রেজাল্ট এই যে কিছু খায়েশ, মানে মনের খায়েশ যে আমার ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে অথবা অনার্স মাস্টার্স ডিগ্রি লাগবে, যেটাকে যদি আমরা অ্যাসেসমেন্ট করি বিদেশি এডুকেশনের সাথে, এটা দুঃখজনক হলেও সত্য যে ইংলিশ মিডিয়ামে একটা 6% তো মানে কি বলবো, শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন আমাদের হাজ্জাজ সাহেব, ববি হাজ্জাজ, আমি তো তার সাথে খুব এগ্রি করি।
যদিও এটা মানে আমাদের জাতীয় লেভেলে কোন পর্যায়ে যাবে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা কি মেসেজ যাবে সেটা নিয়ে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু তাহলে তিনি সত্য মেরিটোক্রেসি কথা কিভাবে বলেছেন। তৈরি করতে পারবে সরকার, এই বিষয়টা নিয়ে আসবো আপনাদের দুজনের কাছে। তবে একটি বিরতির পরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথে থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি মেধা পাচারকে মেধা প্রবাহে রূপান্তরের পরিকল্পনা সরকারের। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে শুনতে চাই যে আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর অবস্থা, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে পড়াশোনার যে অবস্থা এবং যে অবস্থার কথা আপনি ব্যাখ্যা করলেন, আমরা তা কম বেশি সকলেই জানি, কিন্তু আসলে তাদেরকে ট্র্যাকে কি করে আনা যায় এটি আসলে কেউ বলে না। এটি আপনার কাছে জানতে চাই। খুব ধন্যবাদ আপনাকে, আপনি খুব বিজ্ঞ প্রশ্ন করার জন্য। আসলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিকে আমি আবার মাসুদ কামালের মতো মানে আমার অবস্থা হয়ে যায় কিনা জানি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি তো একটা বিল্ডিং, তার কোনো দোষ নাই। দোষটা হলো আমাদের এডুকেশন সিস্টেমের। আমি যেটা গভর্নমেন্টকে এবং যারা সংশ্লিষ্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা সম্পর্কিত এবং জড়িত তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, দেখেন 2026 সাল এবং আমাদের স্বাধীনতার পরে এখন যে বয়স আমাদের বাংলাদেশে সেটা 55 বছরের ওপরে। এখন ভাই এবং যেভাবেই হোক প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রী সবাইকে আমি বলবো যে আমাদের দেশ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে, এখন কোনো ছাড় দেওয়ার সময় না। 2026 থেকেই আমাদের আসলে কি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে যে আমাদের আর কোনো ছাড় দেওয়া যাবে না। কোনো পর্যায়ে কোনো দুর্নীতি, সব কিছুতে জবাবদিহিতার একটা জায়গা সৃষ্টি করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি, অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটিকে প্রত্যেকটা মানে যদি একটা ভাঙা ঘরকে যদি রেনোভেশন করে খুব সুন্দর বসবাসযোগ্য করা যায়, ন্যাশনাল ইউনিভার্সিটিকে কেন যাবে না? আমি মনে করি যে গভর্নমেন্ট যদি একটু ভালো ইনিশিয়েটিভ নেয়, তাদের জন্য ভালো বরাদ্দ রাখে, তাদের যদি স্টুডেন্ট এনরোলমেন্টের যদি সিস্টেমটা ডেভেলপ করতে পারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে এই ইউনিভার্সিটিটাও এক সময় অনেক ভালো করবে। আমি মানে সত্য কথা বলতে কি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির দোষ দিচ্ছি এই কারণে যে স্টুডেন্ট যারা ঢুকছে তারা তো পর্যাপ্ত ভালো শিক্ষাটা পাচ্ছে না, যেটা দিয়ে আমরা তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারবো এবং আমরা বিদেশে যেন সমাজটা তৈরি হবে কিভাবে তাহলে। হ্যাঁ, এবং আমরা চাই যে আমাদের এই মেধাটাকে এক্সপোর্ট করব, কিন্তু আমরা এক্সপোর্ট করতে যেয়ে যদি দেখি আমাদের নিজেদের কোনো মেধা নাই, তা আমরা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের টেকনোলজি ইন্ডাস্ট্রি, আমাদের এআই ইন্ডাস্ট্রি, আমাদের আরও গবেষণা ইন্ডাস্ট্রিকে আমরা কেমনভাবে ডেভেলপ করব? আমরা কি সারা জীবন ওই যে রিক্সায় মানে কি বলবো পায়ে ঠেলা মেরে মেরে বা ওই যে চক্কর বক্কর চাক্কা দিয়েই সারা জীবন বাংলাদেশের এই ঢাকা শহর চলতে থাকবে আর সারা পৃথিবী এই চিত্র দেখে বলবে যে এরা দরিদ্র থেকে হত দরিদ্র? আমরা তো এটা মানে এখান থেকে বেরোতে চাই। আমরা চাই যে আমাদের যে মেধাভিত্তিক যে সমাজ তৈরি করে মেধার মাধ্যমে আমরা টেকনোলজিকে এখন প্রমোট করতে চাই, সেটাকে কাজে লাগাতে চাই, অ্যাপ্লাই করতে চাই। আমি একটু দুঃখজনক আরেকটা জিনিস বলি, আমাদের কিন্তু দেখেন আমাদের পরিবহন সেক্টরে এখন পর্যন্ত একটা ভালো মডেলের একটা গাড়ি তৈরি করা হয়নি, যেটা আপনি প্রথম পর্যায়ে বলেছিলেন। আরেকটা জিনিস আমি বলে নেই, আমাদের দেখেন পৃথিবীর অনেক দেশের বাজেটের কথা যদি বলি, আমাদের দেশের বাজেটের অর্ধেক। পৃথিবীতে যদি অনেক দেশের মানে অর্থ সোর্সের কথা বলি, রেমিটেন্স ইনকামের কথা বলি, সেখানেও আমাদের চাইতে অনেক কম। কিন্তু সেই দেশগুলোতে আপনি ভিজিট করতে যান, ট্রাভেল করতে যান, তাদের দেখবেন যে পুরো দেশটা একটা স্ট্রাকচারের ভিতরে, একটা প্ল্যানের ভেতরে। আমাদের গ্রামে যান, কৃষকরা অনেক কষ্ট করে টাকা জমায় তারপরে টিনের একটা ঘর করে। কেন? আমাদের সরকারগুলোর তো ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের তো একটা মানে আলাদা একটা মন্ত্রণালয় থাকা উচিত যে গ্রামে কি ধরনের ডিজাইনের ঘরটা হবে। সেই একই 3 লাখ বা 3.5 লাখ 5 লাখ টাকার ভিতরে একটা ডিজাইন, একটা আর্কিটেকচারাল ভিউতে কিন্তু একটা ঘর তৈরি করা যায়। আমাদের সরকারগুলো যদি এই ডেভেলপমেন্টে, শোনেন মানুষ কিন্তু একটা দেশকে কখন বলে যে এই দেশটা উন্নত, উন্নয়নের কিন্তু সংজ্ঞা ইজ আ ফেক থিং, মানে এটার প্রকৃত সংজ্ঞা কনোটেশনটা কেউই দিতে পারবে না। আপনি বলবেন এক ধরনের, আমি বলবো এক ধরনের, উন্নয়নের সংজ্ঞা পাবেন না। উন্নয়নের যে সংজ্ঞাটা যেটা খুবই প্রচলিত এবং খুবই সাউন্ড, সেটা হলো চোখে যেটা দেখা যায়। আমি চোখে যখন বের হব আমি দেখবো যে আমার পরিবহন সেক্টরটা খুব শৃঙ্খল, আমি চোখে যখন আমি দেখবো যে আমার রাস্তাঘাটে কোনো ট্রাফিক জ্যাম নাই, আমি যখন গ্রামে ঘুরতে যাব দেখবো যে বাড়িঘর কি সুন্দর প্ল্যান করা, কি সুন্দর টিনের সুন্দর লাল রং করা, সাদা রং করা, তাই না? মানে
আমরা একটা জায়গায় এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, এইভাবে যদি আমাদের মন্ত্রণালয় দেশের মানে যারা দায়ভার নিচ্ছে দেশ শাসন করছে তারা যদি এই পজিটিভভাবে চিন্তা করতে পারে, এই দেশকে ঘোরানো তো খুব বেশি সময়ের ব্যাপার না, তাহলে পরিকল্পনা ও বাস্তবতার তাহলে সমন্বয় করেই কাজ করা সম্ভব। ধন্যবাদ মিজানুর রহমান আমরা আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আমি একটু প্রসঙ্গ বদল করতে চাই। অনেক তো কথা বললাম মেধা প্রবাহ, মেধা পাচার এসব নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে হচ্ছে গতকালকে এক্স আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন, এবং আপনি যেহেতু ভূ রাজনীতি বিশ্লেষক, এবং তার সাথে আরেকটা খবর আজকের যে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, এবং বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা বলা হয়েছে। এই দুটো ঘটনা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এক্স আইজিপি বেনজির যিনি ছিলেন তিনি আগের বিশেষত এখানে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে মানে উচ্চ মানে পদস্থ কর্মকর্তা ছিলেন, শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন, এবং শেখ হাসিনার সরকারের আমলে দমন পীড়ন, গুম এবং হচ্ছে দুর্নীতির সাথে এবং নানান ধরনের হচ্ছে যে এখানে আমি বলবো যে করাপশন এবং নেপোটিজমের সাথে তার নাম কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু বহুবার শোনা গেছে। এবং এখন যেখানে এই শেখ হাসিনা সরকারের পতনের পর অগস্ট ৫, ২০২৪ সালের পর তার এই প্রাক্তন আইজিপি বেনজির এবং আরও বেশ কয়েকজন এখানে যে আগে সরকারের হোমরা চোমরা যে কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছিল এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো এখন যদি এটা যদি কনফার্ম নিউজ হয়, পার্লামেন্টও বোধহয় ঘোষণা করা হয়েছে, তো এটা নিয়ে বোধহয় গভর্নমেন্ট এবং অপোজিশন সব জায়গা থেকে এখানে করতালি দিয়ে খবরটা এখানে ওয়েলকাম করেছে। প্রথমত হচ্ছে তা যদি অ্যারেস্টেড হয়ে যাকে তো ওনাকে এক্সট্রাডিশন করার ব্যবস্থাটা করা উচিত। তো এটা কি আমাদের ওই সরকারের সাথে ইউএই সরকারের সাথে বাইল্যাটারালি করবো নাকি আমরা ইন্টারপোলের থ্রু দিয়ে করবো, এটা হচ্ছে আইনি বিষয়। তো এটা হচ্ছে যারা বিশেষজ্ঞ তারা দেখবে, এবং তারপর এখানে ওনার নামে যেখানে বিচারাধীন যে মামলাগুলো আছে বা অনেক কিছু আমাদের যেখানে আমাদের জিজ্ঞাসা আছে এগুলো প্রশ্নের উত্তর হবে। তো আমি বলবো দিস এ গুড সাইন, এবং কেন অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে এগুলো যাতে সামনে আসে। আচ্ছা, এটা হচ্ছে এক। এটা কি ব্যক্তিগত কোনো অফেন্সের জন্য নাকি আমাদের এখানে ইন্টারপোলে ওনার নামে ওয়ারেন্ট ছিল ওটার জন্য ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা আমি এখনো জানি না। আপনি এখানে এটা যদি এখানে সামনে এখানে যেখানে এটার উপর যে লাইট শেড করা হয়, এটা এক। আর দুই, এটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এখানকার যিনি তথ্য উপদেষ্টা এবং হচ্ছে যে আমাদের প্রতিমন্ত্রী র্যাঙ্কে স্টেট মিনিস্টার, উনি গেছিলেন বোধহয় ডক্টর জায়েদ গেছিলেন, আয়োরা কনফারেন্সে গেছিলেন। এবং এখানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ওখানে দিল্লিতে এখানে যে এয়ারপোর্টের যে এখানে কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ, সেখানে বোধহয় কিছু একটা, সেখানে যতদূর জানি যে এখানে একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ও বিতর্ক হয়েছে, এবং তার জন্য উনি হচ্ছে অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট ফেরত আসেন। প্রথমত আমি বলবো, খুব ছোট করে বলবো, আমি জানি সময় সংক্ষিপ্ত না, আপনার থেকে বক্তব্য নিয়ে আমি মেজানুর রহমানের কাছে বলবো। হ্যাঁ, তো বলছি তাহলে, থ্যাংক ইউ। তাহলে শুধু সময় থেকে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে, যেহেতু বাংলাদেশের সরকারে একজন প্রতিনিধি গেছেন বিদেশে, এবং তার সাথে এখানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত এখানে একটা ঘটনা ঘটেছে, তো নিশ্চয়ই আমি হচ্ছে যে আমিও বিব্রত, দুঃখিত বোধ করি, এবং হচ্ছে আমি নিশ্চয়ই এটার প্রতিবাদ জানাই। এই ব্যাপারে কেন বাংলাদেশের সরকারের প্রতিনিধিকে যদি এখানে যদি মানে তাকে যদি যথেষ্ট সম্মান না দেওয়া হয়, তাহলে এটা বাংলাদেশের প্রতি এটা হচ্ছে অপমানজনক। এটা হচ্ছে এক। কিন্তু এরপর প্রশ্ন থাকে, প্রশ্নগুলো হচ্ছে যেমন হচ্ছে আমাদের এখানে দুটো কানেক্টিং এই যে তিনটা অর্গানাইজেশনের উপর প্রশ্ন থাকে। একটা হচ্ছে আমাদের মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তারা কি ডিউ ডিলিজেন্স করেছিল নাকি না, এবং তারা কি আমাদের দিল্লিতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে কমিউনিকেশন করেছিল নাকি না, যে এই ভিজিটের সময় আমরা এই নিশ্চয়ই করা হয়, এবং এটাই হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল। তো এই আমাদেরকে এখানে হচ্ছে যে আমাদের এই প্রতিনিধি যাচ্ছে, এবং এটা ওই ক্লিয়ারেন্স নিয়ে নেওয়া হয়। এবং আমি যতদূর জানি, আমার সীমিত জ্ঞান, কিন্তু আমি যতদূর জানি যে আমাদের আপনি যদি সরকারের সাথে থাকেন বা সরকারি যদি সম্পৃক্ত হন, তাহলে আপনি সরকারি এমপি, মিনিস্টার বা ওই র্যাঙ্কই হলে আপনি হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু রেড পাসপোর্ট পান। তো উনি কি রেড পাসপোর্টে উনি পান নাকি না, এক, এবং দুই হচ্ছে কি নাকি উনি হচ্ছে ওখানে সার্ক ভিসা থেকে গেছেন নাকি না, এগুলো আমি জানি না। বাট এনি হাউ উনাতে হি ওয়াজ এ নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ ফ্রম বাংলাদেশ। আচ্ছা, তো এটাতে কেন সমস্যা হলো? এবং তিন হচ্ছে যে আপনি এখানে যে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর আমাদের এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের পর আরও দুটো জায়গাকে ধরতে হবে। যে একটা হচ্ছে ঢাকাস্থ যেখানে হচ্ছে যে ইন্ডিয়ান হাই কমিশন, ওরা কি তাদের ডিউ ডিলিজেন্স করেছিল নাকি না, এবং
দিল্লিতে যে আমাদের বাংলাদেশে হাই কমিশন তারা ডিউ ডিলিজেন্স করেছিল না কিনা, এইগুলো যদি সব সঠিকভাবে করা হয় এবং তারপরেও যদি আমাদের যদি এখানে ডক্টর জাহিদ ওখানে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সময় যদি উনি মনে করেন যে উনি অপমানিত বোধ হয়েছেন, তাহলে আমি বলবো ঠিক কাজটি করেছেন। আর যদি ভারতীয়রা এটা করে থাকে, যদি মনে করেন যে এতগুলো, আমি কিন্তু সবকিছু ইনসাইডার ইনফরমেশন নাই, কিন্তু যদি এইগুলো করার পরেও যদি ভারতীয় এখানে কর্তৃপক্ষ যদি এরকম করে থাকে, তাহলে কিন্তু গুড নেইবারের এটা কিন্তু এখানে একটা প্রতিফলন হলো না। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান যে এখানে অস্বস্তি চলছে বা টেনশন চলছে, এটা কিন্তু এক অংশে কিন্তু এটাকে কিন্তু এই উত্তাপটা আরো বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে, বই কি কমানো না। তো এটা বোধহয় আমি মনে কাঙ্ক্ষিত না। একেবারে ক্লিয়ার আপনার বক্তব্য অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষেরই আসলে এখানে আপনি সরকারের ভাবমূর্তিকে কিভাবে বিশ্লেষণ করবেন? 2 মিনিটে আমরা শেষ করব। আসলে ভাবমূর্তির কথা আমি প্রথম থেকে এটাও আসলে খুবই, কারণ একদিকে পুশিন চলছে, আবার একদিকে আমাদের এয়ারপোর্টেও আটকে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আসলে দুই সরকারেরই, দুই পক্ষেরই কোনো কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? ব্যাখ্যাটা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সেটা হলো যে দেখেন, ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু একটা ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক, কারণ দুজনই দুটা দেশই প্রতিবেশী দেশ। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য যে আপনি তো জানেন যে একটা কেবস এমনি তৈরি হয় না। আপনি ভালো থাকতে গেলেও যদি কেউ ভালো থাকতে না দেয়, কতকাল আপনি ভালো থাকবেন? কোনো না কোনো সময় তো আপনি দেখা যাবে যে আপনিও মানে তার সাথে নানানভাবে সম্পর্ক নষ্ট হওয়ার একটা পথে আপনি হাঁটবেন। তো এটা আমার মনে হয় যে দুটো পক্ষেরই, বাংলাদেশ এবং ভারতের দুটো পক্ষেরই মানে এইভাবে কেওয়াজে যাওয়াটা আমার মনে হয় ঠিক না। কিন্তু আমি যদি একটা সাধারণ নাগরিক হিসাবে যদি আপনাকে আমি বলতে চাই, তাহলে আমি কিন্তু সত্য কথা বলতে কি, যে ভারতের যে মানে সাউথ এশিয়ান যে রাজনীতি, এটা আমাকে খুব মর্মাহত করে। কারণ দেখেন, একটা দেশ যদি ভাবে যে আমি বড় ভাই এবং তোমরা আমার শিষ্য, তাহলে সেখানে কিন্তু ভূ রাজনীতিটা চালচিত্র কিন্তু ডিফারেন্ট, মানে পরিবর্তন হয়ে যায়। কারণ আপনাকে আমি হয়তো বা ছোট ভাই দেখছি, কিন্তু আপনি কার ছত্রছায়ায় আছেন, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট, মানে খুবই সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। বাংলাদেশকে যদি ভারত কখনো ভাবে যে এই দেশটি ছোট দেশ, এরা আমাদের ছাড়া চলতে পারবে না, এই যে এখন ভূ রাজনীতিতে, এটা কিন্তু মানে আমার মনে হয় খুবই বুদ্ধিমানের কাজ না। ভারতের দিক দিয়ে চিন্তা করতে হবে যে ভারত যেমন সারা পৃথিবীতে একটা নিজস্ব ঐতিহ্য নিয়ে তারা ভূ রাজনীতিতে আছে, বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম না। যার কারণে বাংলাদেশের সাথে চিন্তা করেন যে বাংলাদেশের সাথে এমন দেশের সম্পর্ক আছে যেই দেশগুলো ভারতের সাথে হয়তো নাই, কিন্তু আমরা তো প্রতিবেশী দেশ। এই প্রতিবেশী দেশে দাদাগিরি, এই যে দাদাগিরি যে পলিসিটা, এটা যদি ভারত যদি কোনো না কোনোভাবে যদি এখান থেকে না সরে যায়, আমার মনে হয় ভারতের জন্য ভবিষ্যৎ ভালো না। কেন ভালো না? আমি 1 সেকেন্ডেই শেষ করি। সেটা হলো যে কেন ভালো না এই কারণে যে দেখেন, ভারত যে দেশ, আমার কাছে এখন পর্যন্ত ভারতের যে দেশের যে স্ট্রাকচার, সেটা খুব বিরল একটা স্ট্রাকচারাল দেশ। কারণ সে দেশটা প্রভিন্সিয়াল, একদম প্রভিন্স বেঞ্চ একটা দেশ। এবং সবচেয়ে বড় কথা, এক প্রভিন্সে কেউ কোনো প্রভিন্সের ধর্মগোত্র মানে আলাদা, কোনো প্রভিন্সে আপনার মানুষের কালচার আলাদা। সেই ধরনের একদম এত মাল্টি কালচারাল প্রভিন্স নিয়ে একটা দেশ সামনের দিকে অগ্রসর হতে গেলে তার প্রতিবেশী দেশের সাথে খুব ভালো সুসম্পর্ক রাখা আমার মনে হয় উচিত। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য মিজানুর রহমান। এ পর্যায়ে পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে 30 সেকেন্ডে শুনতে চাই, যেটা বললেন যে সাউথ এশিয়ান যে বেল্টের কথা বলা হচ্ছে, রিজনের কথা বলা হচ্ছে, এখানে বাংলাদেশের আসলে কি আর একটু হিসাব করে পা ফেলা উচিত কিনা? একদম 30 সেকেন্ডে। প্রত্যেকটি সরকার হিসাব করে পা ফেলার চেষ্টা করে, কিন্তু এই অভ্যন্তরীণ রাজনীতির এখানে এই চাপে তখন বৈদেশিক নীতির উপর একটা প্রভাব ফেলে। বাংলাদেশে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং ভারতেরও বাংলাদেশের সুসম্পর্ক রাখতে হবে। এক হাতে তালি বাজে না। এবং বাংলাদেশে
শুধু ভারতের উপর নির্ভরশীলতা বা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা বা চীনের উপর না করে মাল্টিপ্রং মাল্টিভেক্টর ফরেন পলিসি করতে হবে, যেটা দেশের স্বার্থকে যেটা এটাকে সংরক্ষণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের বক্তব্যের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, দেশ সন্ধ্যায় এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।